সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি চীনের এই ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে, নাকি ইতিমধ্যে এই ডেবিট ট্র্যাপ ডিপ্লোমেসিতে ফেঁসে গেছি আমরা? এই প্রশ্নের জবাব দেবার আগে এই তো কদিন আগের কথা, আমেরিকাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় প্রথম স্থান দখল করে নেয় চীন। বিশ্বজুড়ে করোনার আগ্রাসন শুরু হবার পর থেকে গত 2 বছরে চীনের অর্থনীতির অগ্রযাত্রা সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। অন্যান্য দেশের জিডিপি যেখানে মুখ থুবড়ে পড়েছে, সেখানে চীনের অর্থনীতি ফুলে ফেপে আকাশে উঠেছে। কিন্তু এই উন্নতির পিছনে চীনের ব্যবসা যতটা ভূমিকা রেখেছে, তার চেয়ে বেশি ভূমিকা আছে চীন সরকারের ডেবিট ট্র্যাপ ডিপ্লোমেসিতে। গত 2 দশক ধরে অর্থনৈতিক পরাশক্তি রাজনৈতিকভাবেও বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান রাষ্ট্র হবার পথটা চীন যেভাবে কৌশলে তৈরি করে নিয়েছে, সেটাকেই বলা হচ্ছে ডেবিট ট্র্যাপ ডিপ্লোমেসি। আঞ্চলিক আধিপত্য বিস্তারে চীনের স্বপ্নের প্রকল্প বেল্ট অ্যান্ড রোড কানেক্টিভিটি এখন জলজ্যান্ত বাস্তব। আর সেই বিআরআইসিসি বাস্তবায়ন করতে গিয়েই চীন হেঁটেছে ঋণ দিয়ে বিভিন্ন দেশকে নিজেদের কবজায় আনার পথে। অর্থাৎ সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়, সেটাই করছে চীন। দ্য চাইনিজ মানি ট্র্যাপ। যাদের কাছে তথ্যগুলো বুঝতে একটু খটকা লাগছে, তাদের কাছে একদম সাধারণ একটা অজুহাত দিয়ে চীনের ঋণ ফাঁদের ব্যাপারটা একদম পরিষ্কার করে দিচ্ছি। শ্রীলঙ্কার বন্দরনগরী হাম্বানটোটা, সেখানের একটি গভীর সমুদ্র বন্দর স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা সরকার। কিন্তু অর্থনীতির সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কার কাছে তখন বন্দর স্থাপনের অর্থ ছিল না। সেই দুঃসময়ে দেশটি সাহায্য করার জন্য এগিয়ে আসে চীন। সে দেশের একটি কনস্ট্রাকশন কোম্পানি এ বন্দর নির্মাণের দায়িত্ব নেয়। চীনের এক্সিম ব্যাংকের কাছ থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে নির্মাণ করা হয় হাম্বানটোটা বন্দর। কিন্তু নির্মাণের অল্প কিছু দিনের মাথায় এক্সিম ব্যাংক সেই ঋণ পরিশোধের চাপ দেয় শ্রীলঙ্কাকে। কয়েক দফায় তারিখ বদলেও ঋণ পরিশোধে ব্যর্থ হবার পর শ্রীলঙ্কা সরকার বাধ্য হয় হাম্বানটোটা বন্দরটিকে চীনের একটি কোম্পানির কাছে 99 বছরের জন্য লিজ দিতে। সেই কোম্পানিটি রক্ষণাবেক্ষণের খরচটা রেখে বাকি আয় হওয়া চীনের এক্সিম ব্যাংকের কাছে জমা দিবে। অর্থাৎ শ্রীলঙ্কার বন্দরের মালিক এখন চীন। নিজেদের দেশের বন্দর শ্রীলঙ্কানদের ব্যবহার করতে হবে টাকার বিনিময়ে। খেলাটা বুঝতে পারছেন তো? এরকম নমুনা আরো অজস্র দেখানো যাবে। চীনের দেওয়া ঋণে অর্থায়িত উদ্যোগগুলো কিভাবে একটি দেশের গলার কাটা হয়ে উঠতে পারে, তার একটা বড় উদাহরণ হচ্ছে চীন ও তার প্রতিবেশী দেশ লাওসের মধ্যে রেলপথ নির্মাণের প্রকল্পটি। পার্বত্য এলাকা ভেদ করে যাওয়া এই রেলপথ এমনিতেই অনেক উঁচুতে স্থাপন করতে হয়েছে। তাছাড়া ভূগর্ভ সুড়ঙ্গ টানেল তৈরিতে খরচ হয়েছে বিস্তর। সব মিলে এই প্রকল্পের বাজেট বেড়ে গিয়ে ঠেকেছে সেই আকাশে। লাওস নিম্ন মধ্যমায়ের একটি দেশ, এমন প্রকল্প তাদের জন্য বিলাসিতা ছাড়া কিছুই নয়। কিন্তু চীনের ব্যাংকাররা এই প্রকল্পের নাক গলানো মাত্রই সবকিছুই যেন ভোজবাজির মতো বদলে গেল। চীনের কয়েকটি রাষ্ট্রীয় কোম্পানি এবং রাষ্ট্রীয় ঋণদাতা একটি কনসোর্টিয়াম এই প্রকল্পে সহায়তা দিল। লাও সরকারের কর্তা ব্যক্তিরাও নিজেদের আখের গুছিয়ে নেওয়ার আশায় সাই দিল এই ঋণের ব্যাপারে। কিন্তু $590 কোটি বানানো এই রেল প্রজেক্টের ঘানিটা ঘাড়ের ওপর কিভাবে চেপে বসবে, সেটার ব্যাপারে লাও সরকারের বিন্দুমাত্র ধারণা ছিল না। সেই ঋণের বোঝা ঘাড় থেকে নামানোর জন্য লাওস এখন তাদের রাষ্ট্রায়ত্ত পটাশের খনির মূল্যবান ধাতু তুলে দিতে বাধ্য হচ্ছে চীনের কাছে। কখনো বিনামূল্যে, কখনো আবার স্বল্প দামে নিজেদের জ্বালানি গ্রিডের কিছু অংশ লাওসের কাছ থেকে দখল করে নিয়েছে চীন। অথচ এই রেলওয়ে করার উচ্চাভিলাষী লাওসের ছিলই না। মোটামুটি চীনের প্রলোচনে লাওস বাধ্য হয়েছে এই প্রজেক্ট হাতে নিতে। অথচ সেই রেল লাইনের মালিক চীনা নিয়ন্ত্রিত রেলওয়ে গ্রুপ। প্রিয় দর্শক, খেলাটা বুঝতে পারছেন তো? নাইজেরিয়াও পড়েছে চীনের এই ঋণ ফাঁদের কবলে। এখানেও ঘাতকের নাম কিন্তু চীনের এক্সিম ব্যাংক। 2018 সালে সই হওয়া চুক্তি অনুযায়ী চীনের $400 মিলিয়ন ঋণ যদি সময় মতো শোধ না করতে পারে বা সমর্থন না হয় নাইজেরিয়া, তবে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
চীন বর্তমানে নাইজেরিয়ার বৃহৎ বৈদেশিক বাণিজ্যিক অংশীদার, সবচেয়ে বেশি ঋণদাতা। ওয়েস্ট আফ্রিকান ন্যাশন ম্যানেজমেন্ট অফিসের তথ্য অনুযায়ী দ্বিপক্ষীয় ঋণের ৮০%ই চীনের কাছ থেকে নিয়েছে নাইজেরিয়া। আফ্রিকার সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশটিকে চীন এখনও ঋণ দিয়ে যাচ্ছে রেলপথ নির্মাণ, পাওয়ার প্ল্যান্ট এবং বিমানবন্দর তৈরির জন্য। ইতিমধ্যে প্রায় $৫০০ মিলিয়ন ঋণ নাইজেরিয়াকে দিয়েছে চীন। সেইগুলো তো শোধ করার নাম গন্ধই নেই, উল্টো আরও নানান প্রজেক্টে আরও বড় অঙ্কে ঋণ দেওয়ার জন্য মুখিয়ে আছে চীন। নাইজেরিয়াও পড়েছে চীনের এই ঋণ ফাঁদের কবলে। এখানেও ঘাতকের নাম কিন্তু চীনের এক্সিম ব্যাংক। ২০১৮ সালে সই হওয়া চুক্তি অনুযায়ী চীনের $৪০০ মিলিয়ন ঋণ যদি সময় মতো শোধ না করতে পারে বা সমর্থন না হয়, নাইজেরিয়া তবে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। চীন বর্তমানে নাইজেরিয়ার বৃহৎ বৈদেশিক বাণিজ্যিক অংশীদার, সবচেয়ে বেশি ঋণদাতা। ওয়েস্ট আফ্রিকান ন্যাশন ম্যানেজমেন্ট অফিসের তথ্য অনুযায়ী দ্বিপক্ষীয় ঋণের ৮০%ই চীনের কাছ থেকে নিয়েছে নাইজেরিয়া। আফ্রিকার সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশটিকে চীন এখনও ঋণ দিয়ে যাচ্ছে রেলপথ নির্মাণ, পাওয়ার প্ল্যান্ট এবং বিমানবন্দর তৈরির জন্য। ইতিমধ্যে প্রায় $৫০০ মিলিয়ন ঋণ নাইজেরিয়াকে দিয়েছে চীন। সেইগুলো তো শোধ করার নাম গন্ধই নেই, উল্টো আরও নানান প্রজেক্টে আরও বড় অঙ্কে ঋণ দেওয়ার জন্য মুখিয়ে আছে চীন। হাম্বানটোটার মতো কাছাকাছি ঘটনা ঘটতে পারে আফ্রিকার আরেক দেশ কেনিয়াতেও। চীনে ঋণের ফাঁদে পড়েছে সে দেশের সরকার। তাদের প্রধান সমুদ্র বন্দর মোম্বাসার টার্মিনাস চীনের ঋণ পরিশোধ না করতে পারলে মোম্বাসা পোর্টের নিয়ন্ত্রণ হারাতে পারে কেনিয়া সরকার। এখানেও কিন্তু খলনায়কের নাম চায়না এক্সিম ব্যাংক। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নব্য ভার্সন। ১৫ বছরের মধ্যে কেনিয়াকে সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে হবে। কিন্তু কেনিয়ার মতো অর্থনীতির দেশে ১৫ বছর কেন, ৫০ বছরও এই বিশাল অঙ্কের ঋণ শোধ করা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে কি হবে বলুন তো? পারস্পরিক সমঝোতার মাধ্যমে ১০০ বছরের জন্য চীনের কোম্পানির জিম্মায় নিজেদের বন্দর কেনিয়াকেও ব্যবহার করতে হবে টাকার বিনিময়ে। হাম্বানটোটার মতো আরেকটা চিত্রনাট্য লেখা হবে কেনিয়াতেও খুব শীঘ্রই। নাইজেরিয়া বা কেনিয়া শুধু না, ৩৯টি আফ্রিকার দেশে চীনের এমন সরল উপস্থিতি রয়েছে এবং আফ্রিকার মহাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার কিন্তু চীন। চরম অর্থ সংকটে থাকা আফ্রিকার এই দেশগুলোকে বিলিয়ন বিলিয়ন ঋণ সহজে স্বীকার করিয়ে নিচ্ছে। যদিও এই ঋণের মাধ্যমে দেশগুলোর গলায় চীন নানা রকম শিকল পরিয়ে দিয়েছে। জাম্বিয়ায় চীন তামার খনিতে বিনিয়োগ করেছে। খনিগুলোতে চীন লোকবল ও যন্ত্রাংশ সরবরাহ করছে। চীনা শ্রমিকরা জাম্বিয়ার শ্রমিকদের জায়গা দখল করে নিয়েছে, যে কারণে জাম্বিয়ায় বেড়েছে বেকারত্ব। তাছাড়া প্রোডাকশন কস্ট কমানোর জন্য জাম্বিয়ার শ্রমিকদের ন্যূনতম মৌলিক অধিকারও রক্ষা করে না চীনা এই কোম্পানিগুলো। নিজেদের অ্যালুমিনিয়াম কারখানাগুলোকে সচল রাখতে চীন আফ্রিকার দেশ গিনিকে বক্সাই সংগ্রহ করছে। বিশ্বের বক্সাই ড্রেজারের একটা বড় অংশই রয়েছে গিনিতে। গিনির মোট জিডিপির ২ গুণ ঋণ দেবার আশ্বাসে বেশ কটা চীনা কোম্পানি খনন ও উত্তোলনের অনুমোদন পেয়েছে। এদের বাহিরেও চীনা কোম্পানি ঋণে জর্জরিত হয়ে রয়েছে। দাজিবুটি, তাজিকিস্তান, মালদ্বীপ, মাদাগাস্কার, পাকিস্তান, সাউথ আফ্রিকার দেশগুলো ছাড়াও মন্টিরোজ বা গ্রিসের মতো দেশগুলো, ইউরোপিয়ান দেশগুলো তুলনামূলকভাবে শক্ত। তারা চীন ও চীনা ঋণের এ জালে আটকে গেছে। দাজিবুটি, তাজিকিস্তান, মালদ্বীপ, মাদাগাস্কার, পাকিস্তান, সাউথ আফ্রিকার দেশগুলো এছাড়াও মন্টিরোজ বা গ্রিসের মতো দেশগুলো ইউরোপিয়ান ইউনিয়ন অন্তর্ভুক্ত হওয়ার কারণে তারা তুলনামূলকভাবে যথেষ্ট শক্ত, কিন্তু তারাও চীনের ঋণের এই জালে আটকে গেছে। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, বিশ্বব্যাংক বা এশিয়া উন্নয়ন ব্যাংক, এডিবি বা জাইকার মতো প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশগুলোকে ঋণ দেয় নানান প্রকল্পের জন্য। বন্ধুরাষ্ট্র একে অপরের অর্থ সাহায্য করে। তাহলে চীনা ঋণ নিলে সমস্যা কোথায়? সমস্যাটা চীনের ইন্টেনশনে। সমস্যা আছে চীনের দেওয়া
সমস্যা আছে চীনের ঋণ দেওয়ার সিস্টেমে। চীন এইসব দেশকে অর্থ ঋণ দিচ্ছে অন্য কায়দায়। এখানে এক দেশ থেকে অন্য দেশের মঞ্জুরি বা ঋণের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে না, বরং চীন যে ঋণ দিচ্ছে প্রায় সবটাই আসছে চীনের রাষ্ট্রীয় ব্যাংকের ঋণ হিসেবে। নথিপত্রে চীন থেকে নেওয়া এইসব ঋণের কথা বিস্তারিতভাবে উল্লেখ করা হয় না, কারণ চীনের রাষ্ট্রীয় ব্যাংকটির সাথে করা চুক্তিতে কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে না। ফলে এইসব চুক্তি থেকে যায় সরকারের দলিলপত্রের বাহিরে। তাছাড়া এইসব গোপনীয়তা যে ধারা থাকে সরকার জানতে পারে না। ঋণ নেবার সময় বন্ধু দরজার ওপাশে কি সমঝোতা হচ্ছে। তাছাড়া চীন যে রাষ্ট্রীয় উন্নয়নের ব্যাংক ঋণ দেয় তার বিপরীতে অনেক সময় অস্বাভাবিক রকমের কোলেটারেল দাবি করা হয়। ইদানিং প্রায় চীনা ঋণ গ্রহীতাকে প্রাকৃতিক সম্পদ বিক্রি করে পাওয়া নগদ অর্থ দেবার অঙ্গীকারও করতে হচ্ছে। উদাহরণ হিসেবে লাওস, গিনি বা হাম্বান্টোটা বলা যায়। সম্প্রতি ভেনেজুয়েলার সাথে চীনের এমন একটি চুক্তি হয়েছে যাতে বলা হয় ঋণ গ্রহীতা তেল বিক্রি করে যে বৈদেশিক মুদ্রা পাবে তা সরাসরি চীন নিয়ন্ত্রিত একটি ব্যাংকে জমা দিতে হবে। ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে চীনা ঋণদাতা সেই ব্যাংক সাথে সাথে অ্যাকাউন্ট থাকা সেই অর্থ তুলে নিতে পারবে। অথচ বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক বা জাইকা কখনই এমনটা করবে না। চীন মূলত দেশগুলোকে ঋণ দিচ্ছে তাদের সাম্রাজ্যবাদী পরিকল্পনার অংশ হিসেবে, বেল্ট অ্যান্ড রোড বা এক অঞ্চল এক পথের নামে। যে মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্য করছে সেটা বাস্তবায়ন ঠিকঠাকভাবে চাপিয়ে দেওয়া গেলে গোটা বিশ্ব চীনের দিকে মাথা তুলে তাকানোর মতো দেশ আর একটাও থাকবে না, এমনকি আমেরিকাও নয়। গোটা পৃথিবীতে ৬০% মানুষকে এই পরিকল্পনার আওতায় আনার পরিকল্পনা করছে চীন। এজন্য নিম্ন আয়ের দেশগুলোকে ঋণের ফাঁদে জর্জরিত করে তাদের ঘাড়ে চেপে বসছে দেশটি। ওয়ান বেল্ট ওয়ান রোডের মাধ্যমে দক্ষিণ এশিয়ার মধ্যে এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপকে একই রুটে অন্তর্ভুক্ত করে গোটা অঞ্চলে একক আধিপত্য নেবে চীন। ২৬০০ মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে সেজন্য। চীনা পণ্যের চাহিদা বৃদ্ধি ও সবচেয়ে বড় কথা হচ্ছে অর্থনৈতিকভাবে প্রায় ১০০টি দেশ পুরোপুরি চীনের মুখাপেক্ষী হয়ে থাকবে। চীনের সিদ্ধান্তের বাইরে তারা যেতে পারবে না, এটাই চাইছে চীন। একনিষ্ঠ অনুগত্যের নামে বিলিয়ন বিলিয়ন ডলার ওড়াচ্ছে। চীনের কাছে যদিও এটা ঋণ নয় বরং ইনভেস্টমেন্ট। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি চীনের এই ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে, নাকি ইতিমধ্যে এই ডেবিট ট্র্যাপ ডিপ্লোমেসিতে ফেসে গেছি আমরা? এই প্রশ্নের জবাব দেবার আগে বাংলাদেশে চীনা বিনিয়োগের খানিকটা চিত্র তুলে ধরা যাক। ২০১০ সালের কথা, পদ্মা সেতু নির্মাণ কাজ সবে মাত্র শুরু হতে যাচ্ছে। হুট করে গোটা প্রজেক্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলো বিশ্বব্যাংক, সাহায্য পাঠানো বন্ধ করে দিল। সরে গেল এশিয়া উন্নয়ন ব্যাংকও। বাংলাদেশ সরকার তখন অকুল পাতারে পড়েছে। তাদের সাহায্যার্থে এগিয়ে এলো চীন। তারা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের প্রস্তাব দিল। বাংলাদেশ সরকার যদিও তাদের প্রস্তাবে রাজি হয়নি, তবে কারিগরি সহায়তা নেওয়া হয়েছে চীন থেকে। চীনের টাকায় না হলেও চীনের সরাসরি সাহায্যে তৈরি হয়েছে পদ্মা সেতু। খেয়াল করলে দেখবেন মেট্রো রেল, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র ছাড়া বাংলাদেশের সব বড় বড় প্রকল্পে কোনো না কোনোভাবে চীন যুক্ত আছে। চীনের সাহায্যে এদেশে রাস্তা হচ্ছে, সেতু হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে বন্দর কিংবা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। তাহলে কি হার্ডওয়্যার বিজনেস টিভি রিপোর্টে বলা সেই চাইনিজ লোন ট্র্যাপের ফাঁদে পড়তে যাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশের পায়রা বন্দর নির্মাণের কাজে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেছে চীন, ১০,০০০ কোটি টাকা। ৩.৫ কিলোমিটার দেশের প্রথম সুড়ঙ্গ পথ কর্ণফুলী টানেল তৈরি হচ্ছে নদীর তলদেশে, সেটির কাজ করছে চীন। তাদের অর্থ সাহায্য আছে সেখানেও। পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ করছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। মজার ব্যাপার হচ্ছে এই প্রকল্পে ২১,০৩৬ কোটি টাকা বিনিয়োগ করেছে চীনের এক্সিম ব্যাংক। জি হ্যাঁ, সেই কুখ্যাত এক্সিম ব্যাংক, যার কথা ভিডিওতে বেশ কয়েকবার শুনেছেন আপনারা। এছাড়াও পটুয়াখালী পায়রা নির্মিত ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র
চীন বিনিয়োগ করেছে 16,000 কোটি টাকারও বেশি। রাজধানীর বিদ্যুৎ আধুনিকায়নে চীন বিনিয়োগ করেছে প্রায় 12,000 কোটি টাকা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণে 11,000 কোটি টাকা বিনিয়োগ করেছে চীন। এখন প্রশ্ন জায়গাটা স্বাভাবিক, তাহলে কি শ্রীলঙ্কা, লাওস, কেনিয়ার মতো পরিণতি কি আমাদেরও হতে হবে? বলে কি সত্যি নাকি? ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান খুব গুরুত্বপূর্ণ। পায়রা বা চট্টগ্রাম বন্দরে জেকে বসতে পারলে বঙ্গোপসাগরে চীনের অবস্থান হবে সুসংগত। একই সাথে ভারত ও আমেরিকাকে টেক্কা দেওয়া যাবে এ অঞ্চলে। এ সুযোগ কি চীন ছাড়তে চাইবে? গত কয়েক বছরে ধরে ভারতীয় বলয় থেকে বাংলাদেশকে বের করে আনার আপ্যায়ন চেষ্টা করছে চীন। চেষ্টার নমুনা দেখা গেছে পদ্মা সেতুর সাহায্যের প্রস্তাবে, কিংবা ছোট বড় নানান প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে। তাহলে কি ঘটবে সামনে? জানলেও বলবো না। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে একটি দেশের মোট জিডিপির 40% তার বেশি যদি ঋণ হয়, তাহলে সেই দেশের অর্থনৈতিকভাবে বিপন্ন দশায় চলে যায়। বাংলাদেশের ঋণের পরিমাণ 40 থেকে 15%, যার মধ্যে চীনের কাছ থেকে নেওয়া হয়েছে ঋণের পরিমাণ মোট ঋণের 6%। বাংলাদেশ এখনও পর্যন্ত যেসব দেশ বা প্রতিষ্ঠানের কাছে ঋণী, তাদের মধ্যে বিশ্বব্যাংকের কাছ থেকে নেওয়া হয়েছে 38%, এশিয়া উন্নয়ন ব্যাংক 28.5%, জাইকা থেকে 17%, চীন থেকে 6.81%, রাশিয়া থেকে নেওয়া 6.18% এবং ভারত থেকে নেওয়া 1.3%। কাজেই বিপদসীমা থেকে খানিকটা দূরে আছি আমরা এখনো পর্যন্ত। তাছাড়া বাংলাদেশ নিয়মিত কিস্তি পরিশোধও করছে। কিস্তি পরিশোধে বাংলাদেশ কোনোদিন ডিফল্ট হয়নি। বাংলাদেশ সুপরিকল্পিত ও দক্ষতার সাথে ঋণ ব্যবস্থাপনা করছে এখনো পর্যন্ত। তার চেয়ে বড় কথা, চীনের সাহায্যে মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে পশ্চিমা দাতা গোষ্ঠীর উপর থেকে নির্ভরতা কাটিয়ে উঠছে বাংলাদেশ। অন্যান্য দেশের জন্য চীনের ঋণ যেমন গলার ফাঁস হয়ে দেখা দিচ্ছে, বাংলাদেশের জন্য সেটাই অক্সিজেনের মতো কাজ করছে। অত্যন্ত এখনো পর্যন্ত চিত্রটা এমনই বলা চলে। শেষ করতে চলেছি আমাদের আজকের ভিডিওটি। বাংলাদেশকে সতর্ক থাকতে হবে আগামী দিনগুলোর জন্য। নিজেদের প্রভাব বিস্তারে চীন যে খেলায় নেমেছে, সেটাকে ডার্টি স্কুল বললেও একদম ভুল হবে না। সেই কাদা এড়িয়ে নিজেদের অবস্থান ধরে রাখতে চাইলে কিংবা সার্বভৌমত্ব ধরে রাখতে চাইলে ঋণের পরিমাণ বাড়তে দেওয়া যাবে না। ব্রিটেন বা আমেরিকা নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করেছিল অস্ত্র আর প্রযুক্তির জোরে, সেখানে চীন একদম বিপরীত। একটি বুলেট খরচ না করে শুধুমাত্র টাকা আর বুদ্ধির জোরে গোটা বিশ্বকে কবজা করে নিচ্ছে ধীরে ধীরে। নব্য এই উপনিবেশিক আগ্রাসনে এর মোকাবেলা বুদ্ধি দিয়েই বাংলাদেশকে করতে হবে। সেটাও করতে হবে চীনের সাথে বন্ধুত্ব বজায় রেখে। সেই মিশনে বাংলাদেশ এখনও সফল, সঠিক রাস্তাতেই আছে, তাতে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী ভিডিও দেখার প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।